আচ্ছা রতনদা, শিশির কি এসেছিল? না, সে এখনো আসেনি। যা বৃষ্টি, আসবে না মনে হয়। শিশির না আসলে এই সন্ধ্যের চায়ের আসরটা যে ঠিক জমে না। তার সেই গল্প না শুনলে যে রাতে ঠিক ঘুম ধরে না হে। সময়টা বর্ষাকাল, এই বৃষ্টির সন্ধে কি যে করি। বাইরে কখনো বৃষ্টি কমছে তো আবার কখনো বেড়ে যাচ্ছে। এই সময় আমার শরীরটা ঘরে থাকলেও মনটা আমার সেই পড়ে আছে পাড়ার সেই চায়ের দোকানে। কারণ প্রতিদিন সন্ধেবেলায় সেই চায়ের দোকানে না গেলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। এরকম ভাবতে ভাবতেই হঠাৎ বাইরে তাকিয়ে দেখলাম বৃষ্টিটা কমে গেছে। আমি আর একটুও বিলম্ব না করে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমাদের সেই গন্তব্যস্থলে। দেখলাম আমার দুই বাল্যবন্ধু আগে থেকেই সেখানে উপস্থিত। আমায় দেখে যতীন বলল, আরে শিশির নাকি? আয় আয়, তোর জন্যই অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি। আর বলিস না, যা দিনকাল পড়েছে, কখন যে বৃষ্টি পড়বে বোঝাই যাচ্ছে না। ওই দেখ, আবার শুরু হলো। রতনদা, 3টা চা দাও তো দেখি। যাকে, এসে বড় ভালোই করেছিস। তুই না আসলে আমাদের চায়ের আসরটা যে ঠিক জমে না। তাছাড়া পাড়ার সেই ননীগোপালের বাড়ির ঘটনাটা শুনেছিস? না তো, কই সেরকম কোনো ঘটনা তো আমি শুনিনি। আজ সকালে ননীগোপালের 4টে গরুই একসাথে মারা গেছে। কি বলিস? কিভাবে? কাল রাতে সে নাকি গরুগুলোকে ঠিকভাবে চারা দিয়েই ঘুমিয়েছিল, কিন্তু সকালে উঠে দেখে যে এই অবস্থা। তোমরা ওসব বুঝবে না, এসবের পিছনে অনেক বড় কিছুর হাত থাকে। বড় কিছু? কি বড় কিছু? আরে, আমার মনে হয় তার এই উন্নতি কেউ সহ্য করতে না পেরে তার গোয়ালের গরুগুলোকে বান মেরেছে। আরে কি অবাস্তব! তার গোয়ালে কেউ বান মেরে দেবে আর সে বুঝতে পারবে না? আরে তেমন কিছু না। বান হলো এক এমন তন্ত্রবিদ্যে যা দিয়ে অনেক দূরে থেকেও কোনো মানুষের ক্ষতি করা যায়। দূরে থেকে আবার কি করে মানুষের ক্ষতি করা যায়? এমন আজব কথা আগে কখনোই শুনিনি। কি বিশ্বাস হলো না তো? হুম, না হলো না। তবে আমার জীবনে ঘটে যাওয়া এক সত্য ঘটনা তোদের বলি, শোন। আচ্ছা, বল দেখি শুনি। একদিন আমার এক শহরের বন্ধু স্বপন আমার বাড়িতে ঘুরতে এসেছিল। আর সেই দিন আমি তাকে নিয়ে বেশ আনন্দেই ছিলাম, কারণ অনেক দিন পর আমার তার সাথে দেখা। আর সেই দিনটা আমরা নিজেদের মধ্যে ভালো মন্দ গল্প করে কাটিয়ে দিলাম। আর রাত্রে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ আমি আমি কোনো মতো নিজেকে ছাড়িয়ে উঠে দেখলাম স্বপন ঘুমিয়ে আছে। আমি তারপর ভয়ে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আমি আমি ভয়ে ভয়ে আবার তার দিকে তাকালাম। দেখলাম সে এমনভাবে ঘুমিয়ে আছে যেন কিছুই হয়নি। আমি আমি ভাবলাম, সত্যি কি সে আমার সাথে এমনটা করলো, নাকি নাকি কোনো আমি ভয়ানক স্বপ্ন দেখছিলাম। কেমন যেন কিছুই বুঝতে পারছি না। তারপরে আমি আর বেশি না ভেবে আমি তাকে ডাক দিলাম, স্বপন, এই স্বপন। এবং সঙ্গে সঙ্গেই সে আমার দিকে ঘুরে তাকালো। আমি তার মুখ দেখে চমকে উঠলাম। দেখলাম তার চোখ দুটো আগুনের মতো লাল হয়ে আছে। তার সেই বিকট রূপ দেখে আমি ভয়ে কাঁপতে থাকলাম। আর আমি বুঝতে পারলাম যে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই তবে ঠিক। তারপরে আমার আর সেই রাতের কোনো কথাই মনে নেই। ঘুম ভাঙলো, দেখলাম সকাল হয়ে গেছে। আর আমি আমার পাশেই তাকিয়ে দেখলাম স্বপন আমার পাশেই ঘুমোচ্ছে। তারপর? তারপর তখন বেলা প্রায় 10টা। আমি আমার বাজারের কাজ সেরে যেই না ঘরে ঢুকলাম, দেখলাম স্বপন তখনও ঘুমিয়ে আছে। আমি তাকে 2-1 বার ডাকলাম, কিন্তু সে আমার কোনো ডাকেই সাড়া দিল না। তারপর যখন আমি তার পাশে গিয়ে তার গায়ে হাত দিয়ে ডাকতে গেলাম, দেখলাম তার সারা শরীর প্রচন্ড জ্বরে একেবারে পুড়ে যাচ্ছে। তারপরে আমি ভাবলাম, কাল রাত থেকে স্বপনের সাথে যা যা সব ঘটনা ঘটছে তার পেছনে
কোনো খারাপ শক্তির হাত নেই তো? কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ মনে পড়ল রুদ্র বাবার কথা। আমি একটু দেরি না করে ছুটে গেলাম তার কাছে। কিছুক্ষণ পরে ঠিক তার কুটিরের সামনে এসে উপস্থিত হলাম। আমি বাইরে থেকেই ডাক দিলাম, রুদ্র বাবা বাড়িতে আছেন? ভেতর থেকে আওয়াজ আসলো, ভেতরে আয়, দরজা খোলা আছে। আমি তখন ভেতরে প্রবেশ করলাম। দেখলাম বাবা কেমন যেন আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রণাম বাবা। কে তুই? বাবা, আমি শিশির, এই গ্রামেরই আমি ছেলে। বড় বিপদে পড়েই আপনার কাছে এসেছি। ঠিক আছে, বল তবে কি সমস্যা? আমি তখন বাবাকে আমার সব কথা খুলে বললাম। আমার কথা শুনে একটু চিন্তা করে বাবা বলল, ও আচ্ছা, তবে তুই এখনই আমাকে তোর বাড়িতে নিয়ে চ। অবশ্যই বাবা, চলুন। এই বলে রুদ্র বাবাকে নিয়ে চলে এলাম আমি আমার বাড়িতে। তারপরে বাবা স্বপনকে দেখে তাকে একটা তাবিজ দিলেন আর আমাকে বাইরে বের করে নিয়ে এসে বললেন, বিষয়টা খুবই গম্ভীর, তবে আমার এই বিষয়ে কিছু প্রশ্ন আছে, যেগুলো সব আমি আজ রাতে তোদের বাড়িতে উঠোনে ধ্যানে বসে দূর করব। আর তোদেরকে এই বিষয়ে আমাকে একটা সাহায্য করতে হবে, যে আজ সারা রাত তোরা কেউই ঘরের দরজা খুলে বাইরে বেরোবি না। ঠিক আছে বাবা। তবে মনে রাখিস, যদি ভুল করেও একবার বাইরে বেরোস, তার পরিণাম কিন্তু নির্ঘাত মৃত্যু। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি সাবধানেই থাকব। ঠিক আছে, এখন তবে আসি, আর আমার কথাটা যেন মাথায় থাকে। এই বলে বাবা চলে গেল। তারপর আমি ঘরে গিয়ে দেখলাম স্বপন বিছানা থেকে উঠে ঘরের এক কোণে বাচ্চাদের মতো বসে আছে, আর সে কেমন যেন পাগলের মতো করছে। সেই পিতামাতা হারা আমার বন্ধু স্বপনের মুখটাকে দেখে আমার খুবই মায়া লাগলো। ছেলেটা কি জন্য এসেছিল, আর এখানে তার সাথে না জানি কি সব ঘটছে। এই করে সারাদিন কেটে গেল। তারপরে রাত হলো। আমি আর স্বপন খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। দেখলাম স্বপন ঘুমিয়ে গেছে। মনে বড় ভয় হলো যে আজ আবার স্বপন কিছু করে বসবে না তো। এই ভেবে ভেবে আমার আর ঘুম আসলো না। আমি সেই রাতটা জেগেই কাটিয়ে দিলাম। এদিকে সকাল হলো। আমি ঘর থেকে বাইরে বেরোলাম। দেখলাম উঠোনে কোথাও কিচ্ছুই নেই। আমি মনে মনে ভাবলাম, বাবা তাহলে কি আসেনি? তারপর আমি সোজা রুদ্র বাবার বাড়ি গিয়ে পৌঁছলাম। রুদ্র বাবা বাড়িতে আছেন? ভেতর থেকে আওয়াজ আসলো, ভেতরে আয়। আমি ভেতরে গেলাম। দেখলাম বাবা বসে আছে, আর বললাম, কাল রাতে আপনি আসবেন বললেন, কিন্তু আসলেন না তো। কে বলল? আমি গিয়েছিলাম এবং আমি আমার কাজ সম্পন্ন করেই এসেছি। তবে কই, উঠোনে তো কিছুই ছিল না। আরে, সব ধ্যানে যোগ্য হয় না। তবে কি জানতে পারলেন বলুন? তোর সেই বন্ধু যখন তোর বাড়িতে আসছিল, তখন পথে এক গাছের নিচে প্রচন্ড ক্ষুধার্ত এক কাপালিক বসেছিল, আর তোর সেই বন্ধু তার পাশে দিয়ে যাওয়ার সময়, আরে বাবা, আমায় কিছু খেতে দেবে? 3 দিন থেকে না খেয়ে আছি, আমি বড়ই ক্ষুধার্ত। ক্ষুধার্ত তো আমি কি করব? আমি কোথায় খাবার পাবো? ওই তোর হাতের মিষ্টির হাড়ি থেকে তোর মিষ্টি দে না, খেয়ে বাঁচি। এত যখন পেটে খিদা, তবে এসব ভণ্ডগিরি ছেড়ে কোনো কাজ করো না কেন? তোর যা বলার আমায় বল। খেতে না হয় নাই দিবি, কিন্তু আমার সাধনাকে একদম অপমান করবি না বলে দিলাম। যা যা, কত দেখলাম তোদের মতো ভণ্ড সাধু। দেখ, তোকে আবার সাবধান করছি, আমার সাধনাকে কোনো অপমান করিস না। যত সব। আমার সাধনার অপমান করলি, এর ফল তোকে পেতেই হবে, বুঝবি? আজ রাতেই বুঝবি। আর সেদিন রাত্রেই সেই কাপালিক ক্রোধের আগুনে জ্বলতে জ্বলতে সে তোর বন্ধুকে বান মারে, আর যার কারণেই তোর বন্ধুর আজ এই দুরবস্থা। তবে বাবা, এর উপকার কিভাবে সম্ভব? ওরে, এ যে অতি শক্তিশালী কাজ। তাছাড়া যা বান মারা হয়েছে তা কোনো সাধারণ বান না, সেটি হলো অগ্নিবাণ। এই বান যার উপর প্রয়োগ করা হয়, সে প্রথমে আস্তে আস্তে পাগল হয়ে যায় এবং এর শেষ পরিণতি মৃত্যু।
বাবা, সেই স্বপন আমার এক পিতামাতা হারা সন্তান। আপনি তাকে যে করে হোক রক্ষা করুন। এইবার নষ্ট করা খুব সহজ নয়। এইবার নষ্ট করতে এক মৃতদেহের প্রয়োজন। কি মৃতদেহ? তা আমি কোথা থেকে জোগাড় করব? তবে এটা ছাড়া তো আর কোনো উপায়ই নেই। তবে বাবা, আপনি কিছু করুন। ঠিক আছে, যা, দেখছি কি করা যায়। আর রাতে বাড়ির বাইরে বেরোবি না, আর সাবধানে থাকিস। যা, এখন যা। এই বলে আমি তাকে প্রণাম করে বাড়ি ফিরলাম। আর সেই দিন বিকেলবেলায় হঠাৎ বাবা আমার বাড়িতে আসলেন। আমি তখন বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছি। এই শিশির, যা বলছি মন দিয়ে শোন। হ্যাঁ বাবা, বলুন। আজ মধ্যরাত্রে তুই তোর বন্ধুকে নিয়ে গ্রামের শ্মশানে চলে আসবি। যা করার আজ রাতেই করতে হবে। ঠিক আছে বাবা, তবে সেই মৃতদেহ তো এখনো জোগাড় করে উঠতে পারেনি, সেটা কি হবে? তোকে অত কিছু ভাবতে হবে না। যা বললাম তা মাথায় রাখিস, আর যথাসময়ে যথাস্থানে উপস্থিত হয়ে যাস। এই বলে বাবা হন্তদন্ত করে বেরিয়ে গেল। আমিও আমার ঘরে প্রবেশ করলাম। দেখলাম স্বপন বসে আছে। বুঝলি স্বপন, আজ মাঝরাতে তোকে আমার সাথে একটু শ্মশানে যেতে হবে। মাঝরাতে শ্মশানে? কিন্তু কেন? একটু দরকার আছে। কিসের দরকার সেটা তো বলবি। আরে, সেখানে গেলেই বুঝতে পারবি। ঠিক আছে, যাব। বাবার কথা মতন মধ্যরাত্রে আমি আর স্বপন শ্মশানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। চলতে চলতে কিছুক্ষণ পর ঠিক সেই শ্মশানে উপস্থিত হলাম। দেখলাম বাবা সেখানে আগে থেকেই বসে আছেন। বাবার কাছে যেতেই লক্ষ্য করলাম বাবা তার কথা মতো পাশে এক লাশকে রেখে যজ্ঞে মগ্ন রয়েছেন। আমি ভয়ে ভয়ে বললাম, বাবা প্রণাম। আমাদেরকে দেখে বাবা ইশারায় বসতে বললেন। আমি বসে পড়লাম, কিন্তু স্বপনকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি তাকে বসতে বললাম। কিন্তু আমার কথা শুনে স্বপন কেমন যেন রেগে গেল আর বলল, এরই কথা বলছিলি তুই? দেখ, আমি এসব বিশ্বাস করি না। তুই থাকলে থাক, আমি বাড়ি চললাম। এসব আমার একদম ভালো লাগে না। স্বপনের এই কথা শুনে বাবা একেবারে রেগে গেলেন আর বললেন, বিশ্বাস যখন করিস না, তখন তোকে অপমান করার অধিকার কে দিয়েছে? আমি আবার আপনাকে কখন অপমান করলাম? আমায় অপমান করিসনি, কিন্তু যখন তুই তোর বন্ধুর বাড়িতে আসছিলি তখন পথে এক কাপালিককে অপমান করিসনি? আপনি কি করে জানলেন? আমি কি করে জানলাম? সে সব কথা নাই পরেই হবে। এখন যা বলছি, বাঁচতে চাইলে তাই কর। চুপ করে বস। বাবার এরূপ কথা শুনে স্বপন চুপ করে বসে পড়ল। শোন শিশির, এরপরে যা কিছুই হয়ে যাক, কেউ নিজের স্থান ছাড়বি না, আর নিজেদের মধ্যে কোনো কথাও বলবি না। এই বলে বাবা কি সব মন্ত্র পড়তে শুরু করলেন। ওম ওম হ্রিং ক্রিং প্রেতায় হিং ক্রিং। ওম হ্রিং ক্রিং প্রেতায় হিং। ওম হ্রিং ক্রিং প্রেতায় হিং ক্রিং। আর এমনটা মন্ত্রোচ্চারণ করতে করতে আশেপাশের পরিবেশ যেন এক আধ্যাত্মিক রূপ ধারণ করলো। আর হঠাৎ লক্ষ্য করলাম স্বপন উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে সে সেই লাশটির দিকে চলতে শুরু করলো, কিন্তু তার চোখ দুটো বন্ধ। দেখলাম সে ঠিক সেই মৃতদেহের পাশে গিয়ে শুয়ে পড়ল। হঠাৎ বাবা এক মুঠ সিঁদুর নিয়ে তাদের দিকে ছুঁড়ে দিল, আর ছুঁড়ে ফেলতেই এক অগ্নি তাদের চারিদিকে এক গণ্ডি কেটে দিল। বাবা তখনও মন্ত্র পড়েই যাচ্ছেন। আমি বাবার কথা মতন চুপ করে বসে এই সব কিছু দেখতে থাকলাম। হঠাৎ লক্ষ্য করলাম এক অগ্নিপিণ্ড স্বপনের শরীর থেকে বেরিয়ে এসে এদিকে ওদিকে যেতে শুরু করলো। মনে হচ্ছে সে যেন সে গণ্ডি থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছে, কিন্তু কোনো একটা শক্তি তাকে সেই গণ্ডি থেকে বাইরে বেরোতে দিচ্ছে না। আর এমন ভাবে কিছুক্ষণ ধরে চলার পর দেখলাম সেই অগ্নিপিণ্ডটি সেই মৃতদেহে প্রবেশ করলো, আর সঙ্গে সঙ্গেই আশেপাশের পরিবেশ যেন আগের মতো শান্ত হয়ে গেল। এদিকে বাবাও তার মন্ত্র পড়া বন্ধ করে চোখ খুলেছেন। এদিকে স্বপনও উঠে বসেছে। আর তারপরে রুদ্র বাবা বললেন, স্বপন, দেখ, তোকে এক কথা বলি। তুই জীবনে যত বড়ই হয়ে যাস না কেন, কোনোদিনও কাউকে হেয় মনে করবি না। আজ সেই কারণেই তুই তোর প্রাণ হারাতে বসেছিলি,
কিন্তু এখন তুই পুরোপুরিভাবে বিপদমুক্ত। কি বুঝতে পেরেছিস তো কি বললাম? বুঝতে পেরেছি বাবা, আমার বড় ভুল হয়েছিল, আমায় ক্ষমা করুন। সত্যিকারের যদি ক্ষমা চাইতে হয় তবে সেই কাপালিকের কাছে গিয়েই ক্ষমা চাস। এখন তোরা যা, বাড়ি যা। এই বলে আমি আর স্বপন সেখান থেকে উঠে বাড়ি ফিরে যাই। ওদিকে তখন চায়ের দোকানে বৃষ্টিও থেমে গেছে, আর এই গল্প করতে করতে কখন যে রাত গভীর হয়ে গেছে বুঝতেই পারিনি। আচ্ছা, স্বপন কি সেই সাধুর কাছে পরে ক্ষমা চেয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ক্ষমাও চেয়েছিল এবং তার সাথে তাকে একটা মিষ্টির প্যাকেটও দিয়ে এসেছিল। এখন তবে ওঠ সবাই, চ বাড়ি চ। এই বলে আমরা সবাই যে যার বাড়ির উদ্দেশ্যে